আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো বগুড়া ৬ থেকে মনোনয়ন পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছে প্রয়াত বিএনপি নেতাদের সন্তানরা। তবে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। দলের মহাসচিব গুলশান কার্যালয়ে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। হাসান মাহমুদের রিপোর্ট। সব জল্পনা কল্পনা আর নানান গুজবের অবসান করে এবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নামের তালিকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ প্রায় ৪ ঘন্টার বৈঠক শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩টি আসনে বেগম খালেদা জিয়া এবং প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৬, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, ফেনী ১ বেগম খালেদা জিয়া। এবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাদের পাশাপাশি দলের প্রবীণ অভিজ্ঞ নেতারা। এছাড়া মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতাদের সন্তানরাও। ঢাকা ৬ ইশরাক হোসেন, ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর ৬ অধ্যাপক AZM জাহিদ হোসেন, ঢাকা ২ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কুমিল্লা ১ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে বিএনপির সমমনাদের জন্য যারা অবদান রেখেছেন আন্দোলন সংগ্রামে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। তবে এই তালিকাকে সম্ভাব্য উল্লেখ করে মির্জা ফখরুল জানান এটা চূড়ান্ত নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা ১১ আসনে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ তথ্য জানিয়েছে এনসিপি সংশ্লিষ্টরা। তারা আরও জানায়, ঢাকা ১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, নরসিংদী ২ আসনে সরওয়ার তুষার ও পঞ্চগড় ১ আসনে লড়বেন সার্জিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হলে নির্বাচনী জোট হতে পারে। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমরা মনে করি আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকে, তাহলে আমরা ৩০০ আসনে আমাদের শক্তিশালী আমাদের প্রার্থী দিতে পারবো। জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে, বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একমত থাকে, যদি তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী তাদের অবস্থানটা শক্তভাবে ধরে রাখতে পারে, এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যমত হতে পারি, তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স হতেই পারে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও আরপিওতে কোনো পরিবর্তন না আনার দাবিতে ৬ নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। দাবি না মানলে আগামী ১১ নভেম্বর ঢাকায় বড় সমাবেশে ঘোষণা দলগুলোর। আর আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসন ও ৫ দফা দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ৫ দফা দাবি আদায়ে অনড় দলগুলো ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে
আমরা একীভূত হব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ করব। নির্বাচনের দিন গণভোট হলে সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন, এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। গণভোট ও জুলাই সনদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে দলগুলো। উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জোট না করলেও ইসলামী দলগুলো আসন সমঝোতায় প্রস্তুত বলে জানান নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট কবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর মতভেদে সরকার উদ্বিগ্ন, তাই 7 দিনের ভেতর রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আলোচনা হয় জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর ভিন্ন মতের কারণে সংকট তৈরি হয়েছে, যার সমাধানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছে সরকার। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার যথেষ্ট চেষ্টা করেছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, যদি দলগুলো নিজেরা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইন উপদেষ্টা জানান, সরকার 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংকল্পে অটল রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিবন্ধী ও অসচ্ছলদের বিষয়ে রাষ্ট্রকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাতে রাজধানী মিরপুরে অটিস্টিক অ্যান্ড ডিসেবল রেসিডেন্ট ফাউন্ডেশনে উদ্যোগে হযরত শাহ আলী মডেল হাই স্কুল প্রাঙ্গণে 40 জন দুস্থ ও প্রতিবন্ধীকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তার সঙ্গে উপস্থিতি ছিলেন মিরপুর 14 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। এ সময় অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয় অতিথিরা। সমাজে বিত্তবানদের ব্যক্তিগত ও ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তাকারীদের পাশে থাকার আহ্বান জানানো হয়। ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ আব্দুল সালাম মাদানী বলেন, গরিব মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা আজমা সুলতানা বলেন, অসহায় মানুষজন আরও ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমাজের এই ধরনের যারা মজলুম থাকে, নির্যাতিত থাকে, অধিকার বঞ্চিত থাকে, অটিস্টিক থাকে, ডিসেবল থাকে, এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। সারা দেশে যদি সার্চ করতো কোথায় কিভাবে কোন সংস্থা এইসব ডিসেবল অটিস্টিকদের কাজ করছে, তাদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন। সে কারণে আমি মনে করি সরকারের এই মন্ত্রণালয়ের এখানে নজর দেওয়া উচিত। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রাষ্ট্র চালাবার বিধানও দিয়েছেন। সমাজের সব মানুষের কল্যাণ কিসে তার বিধান তিনি দিয়েছেন। সেই বিধানের ভিত্তিতে যদি সৎ মানুষের সমাজ কায়েম হয় তাহলে এই সব মানবিক সমস্যা সমাজে আর থাকবে না। কিছু লোক আছে খেতে পারছে না, ভিক্ষা করতেছে, অটিজম। তখন আমি চিন্তা করলাম এদের জন্য কিছু একটা করার দরকার। তখন আমি এদেরকে বেছে বেছে যারা ভিক্ষা করতো, কেউ মা আছে বাপ নাই, কেউ বাপ আছে বাপ মা নাই, কেউ কিছুই নাই, এদেরকে নিয়ে টেনে টেনে আমরা এ পর্যন্ত 40টা বাচ্চা নিয়ে আমরা প্রতিষ্ঠানটায় আছি। যারা বিত্তশালী এবং যারা মানবিক চিন্তা করে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এইসব বাচ্চাদের প্রতি যেন সহানুভূতি, সার্বিক সহযোগিতা কামনা করছি। নেতিবাচক মন্তব্যের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলা করা হয়। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। এজন্য তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসে 2025-27 দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। রাজধানী নিউ ইস্কাটনে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে বিজয়ী হন ডায়মন্ড অ্যান্ড ডুভাসের এনামুল হক খান। এছাড়া প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ মোট 35 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, সরকারি সীমাবদ্ধতা দূর করে স্বর্ণ আমদানি সহজ করতে এবং ভ্যাট 1.5% নামিয়ে আনার চেষ্টা করবে বাজুস। অনুষ্ঠানে বাজুসের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির আওতায় দ্বিতীয় দফায় গমবাহী MV এসপার এরিস নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। ভোরে কুতুবদিয়ায় নোঙর করেছে MV এসপার এরিস। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংকট কেন্দ্র। এর আগে প্রথম জাহাজে আসে 56,959 মেট্রিক টন গম। চুক্তির আওতায় 2,40,000 মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও দুটি জাহাজে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কাল বন্দরে বহির্নোঙরে জাহাজে গম খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন MV এসপার এরিস জাহাজের স্থানীয় প্রতিনিধি। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে বোর্ড। মোহাম্মদ আশরাফুলের নিয়োগ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক নির্বাচক ও ক্রিকেটার আব্দুর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারের পরেই এমন সিদ্ধান্তের পথে হাঁটল বিসিবি। এছাড়াও বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না করলেও নারী ক্রিকেট দলে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএল ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আইসিসির কাছে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।